Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, ঠিকভাবে পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে, সেই বিষয়টা হচ্ছে আর্টিকেল 13। কালকে আমরা আলোচনা করেছিলাম অনলি আর্টিকেল 12 ডেফিনেশন অফ স্টেট। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল 13। আর্টিকেল 13-এ কি বলা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। কিন্তু আলোচনা শুরু করার আগে কিছু কথা তোমাদের সাথে বলে নিতে চাই। তোমরা প্রত্যেকেই জানো যে 2021 WBCS নোটিফিকেশনস পিএসসি রিলিজ করেছে। ফর্ম ফিল আপ শুরু হবে এবং পরীক্ষাও ঠিক সময়ে বা যে সময় হয়ে থাকে আশা করছি সেই সময়ের মধ্যেই পরীক্ষা হবে। তো এই সময়কালে আমাদের কাছে এখন প্রধান লক্ষ্য 2021 WBCS প্রিলিমসের জন্য নিজেদেরকে তৈরি করা, নিজেদের বেস্টটা দিয়ে এই সময়কালে নিজেদেরকে তৈরি করা। ঠিক আছে? তো ফর্ম ফিল আপ আমরা করবো, পরীক্ষার জন্য আমরা প্রস্তুত হব, কিন্তু এই প্রস্তুতির একটা সঠিক প্রয়োজন, একটা গাইডেন্স, যে এই সময়কালের মধ্যে আমরা কিভাবে তৈরি হব, কোন চ্যাপ্টারগুলো দেখে যাব, কিভাবে দেখব, এই যে গাইডেন্সটা আমাদের দরকার হয়। তো সেই কারণে আনএকাডেমি লার্নিং অ্যাপে বিভিন্ন কোর্স তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে, নতুন নতুন কোর্স। যেরকম কিছু কোর্স চলছে, দেখতেই পাচ্ছ WBCS প্রিলিমসের ওপর, WBCS এক্সামের উপর। একই রকমভাবে কিছু নতুন কোর্স আসতে চলেছে, যে নতুন কোর্সগুলো 2021 WBCS-কে টার্গেট করে, WBCS-কে ফোকাস করে। তো সেরকমই একটি কোর্স যেটা স্টার্ট হচ্ছে 23 ডিসেম্বর থেকে, যেটা হচ্ছে ট্রায়াম্প WBCS 2021 প্রিলিমস, 100-day স্পেশাল ব্যাচ, যেটা স্টার্ট হচ্ছে 23 ডিসেম্বর থেকে। তো ট্রায়াম্প WBCS 2021 প্রিলিমস এই যে কোর্স, যেটা স্টার্ট হচ্ছে 23 ডিসেম্বর থেকে, যেখানে আনএকাডেমির যারা টপ এডুকেটর, দক্ষ যারা রয়েছেন, তারা তোমাদের ক্লাস নেবেন, তোমাদের গাইড করবেন যে কিভাবে এই 2021 প্রিলিমসের জন্য তোমরা তৈরি হবে। ঠিক একই রকমভাবে আরেকটা কোর্স যেটাও WBCS এর ওপর, যেটা হচ্ছে NCERT রিসোর্সটাকে এখানে আমরা কি করব, আলোচনা করব। তো এখানেও দেখো কোর্সটা হচ্ছে WBCS এক্সামসকে সামনে রেখে WBCS এর ওপর NCERT বেস হচ্ছে এই কোর্স। NCERT যে বই, NCERT যে সিলেবাস, সেই সিলেবাস তোমাদের সাথে আলোচনা করবেন আনএকাডেমির যারা এডুকেটর, এবং এই কোর্সগুলোতে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের কি করা হবে, তোমাদের গাইড করা হবে। হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সায়েন্স, প্রত্যেকটা, যেটা আমাদের WBCS এর জন্য প্রয়োজন হয়ে থাকে। তো NCERT-র এই যে কোর্স, এই কোর্সেও যারা এডুকেটাররা রয়েছেন তারা বিভিন্ন সাবজেক্ট তোমাদের সাথে আলোচনা করবেন। সায়েন্সের টিচাররা সায়েন্স পোর্শনটা নিয়ে আলোচনা করবেন, এবং সোশ্যাল সায়েন্সের যারা আমাদের টিচার রয়েছেন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ওনারা তোমাদের সাথে আলোচনা করবেন সোশ্যাল সায়েন্সের যে পোর্শনটা, সেই পোর্শনটা। ঠিক আরেকটা ব্যাচ কোর্স যেটা হচ্ছে WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, WBCS লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, এই এক্সামের ওপরও এই কোর্সটা আনা হচ্ছে। এটাও স্টার্ট হচ্ছে 23 ডিসেম্বর থেকে, যেখানে আনএকাডেমির যারা এডুকেটর, ম্যাথ, সায়েন্স, জিকে, ইংলিশ, ওনারা তোমাদেরকে এই বিষয়ে গাইড করবেন। ঠিক আছে? তো WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, তো এই কোর্সগুলোতে তোমরা জয়েন করো, তোমরা এনরোল করো। তো তোমরা যারা এখনও পর্যন্ত আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করোনি, আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে এই কোর্সগুলোতে তোমরা এনরোল করো, এবং WBCS এর যে প্রিপারেশনস, সেই প্রিপারেশনসটাকে তোমরা কমপ্লিট করো। ওকে? তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 13। আর্টিকেল 13 কি বলছে? লজ ইনকনসিস্টেন্স উইথ ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে? লজ ইনকনসিস্টেন্স উইথ ফান্ডামেন্টাল রাইট, কোনো আইন যদি মৌলিক অধিকারের বিরোধী হয় তাহলে কি হবে? লজ ইনকনসিস্টেন্স উইথ ফান্ডামেন্টাল রাইট, একটা আইনের সাথে মৌলিক অধিকারের যদি কোনো বিরোধ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো আর্টিকেল 13 কি বলছে? যে একটা আইন যদি মৌলিক অধিকারের বিরোধী হয়, একটা আইনের সাথে মৌলিক অধিকারের যদি কোনো বিরোধ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে তোমাদের সাথে, যেখানে আমি ডিটেলসে আলোচনা করব আর্টিকেল 13। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। তো দেখো আর্টিকেল 13 কি বলছে। দেখো
আর্টিকেল 13 বলছে, আর্টিকেল 13 ডিক্লেয়ার দ্যাট অল লজ দ্যাট আর ইনকনসিস্টেন্স উইথ or in derogations of any of the fundamental right shall be void। তাহলে কি বলছে, যদি কোনো আইন মৌলিক অধিকারের বিরোধী হয়, কোনো আইনের সাথে মৌলিক অধিকারের যদি কোনো বিরোধ হয়, তাহলে সেই আইনটা কি হবে, সেই আইনটা বাতিল হবে, shall be void। তাহলে আর্টিকেল 13 স্পষ্ট বলছে যে কোনো আইনের সাথে, একটা সাধারণ আইনের সাথে মৌলিক অধিকারের যদি কোনো বিরোধ হয়, মৌলিক অধিকারের সাথে যদি কোনো আইনের যদি কোনো বিরোধ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই আইনটা কি হবে, বাতিল হবে। ওকে, ইন আদার ওয়ার্ড ইট এক্সপ্রেসিভলি প্রোভাইড ফর দ্য ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ। আর্টিকেল 13 থেকে আমরা একটা ডক্ট্রিনের কনসেপ্ট পাচ্ছি। ডক্ট্রিন মানে বলতে পারো প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালটা কি, জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ কি, জুডিশিয়াল রিভিউ যদি বাংলায় বলি, এটাকে বলা হয় বিচার বিভাগীয় সমীক্ষা। ওকে, বা মিনিংটাকে যদি আমি তোমাদের সাথে এক্সপ্লেন করি, তো মিনিংটা হচ্ছে এটাই যে কোর্ট ক্যান এক্সামাইন দ্য ভ্যালিডিটি অফ লজ অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডার। ঠিক আছে, যেখানে কোর্ট একটা আইন বা প্রশাসনিক নির্দেশের বৈধতা বিচার করবে, যে সে আইনটা বা প্রশাসনিক নির্দেশটা সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে হয়েছে না সংবিধান বিরোধী। তাহলে সে আইনটা বা প্রশাসনিক নির্দেশটা যদি সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে যদি করা হয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা থাকার কথা নয়, সে আইনটা বৈধ, সেই প্রশাসনিক নির্দেশটা বৈধ। কিন্তু সে আইনটা বা প্রশাসনিক নির্দেশটা যদি সংবিধান বিরোধী হয়, সংবিধানের সাথে যদি তাদের কোনো অসামঞ্জস্যপূর্ণতা যদি দেখা যায়, তাহলে অবশ্যই সে আইন বা নির্দেশটা কি হবে, বাতিল হবে। আর বাতিলটা কে করছে, বাতিলটা করছে আদালত। তাহলে এই যে ক্ষমতা ভারতবর্ষের আদালতকে দেওয়া হয়েছে, এটাকেই বলা হচ্ছে জুডিশিয়াল রিভিউ পাওয়ার। তাহলে আর্টিকেল 13 যেখানে স্পষ্ট বলছে যে ভারতবর্ষের কোনো সরকার, ভারতবর্ষের কোনো বলতে পারো ইনস্টিটিউশনস, ঠিক আছে, যেটা আমরা কালকের ক্লাসে আলোচনা করেছিলাম যে স্টেট, যে বলা হচ্ছে যে ভারত রাষ্ট্র মৌলিক অধিকারের বিরোধী কোনো আইন করতে পারবে না। আর এরকম যদি কোনো আইন করা হয়ে থাকে, তাহলে সে আইনটা কি হবে, বাতিল হবে। তাহলে আমি আবারও বলছি, আর্টিকেল 13 কি বলছে, ভারতবর্ষের কোনো সরকার মৌলিক অধিকারের বিরোধী কোনো আইন করতে পারবে না। এরকম যদি কোনো আইন করা হয়ে থাকে, তাহলে সে আইনটা কি হবে, বাতিল হবে। তাহলে একটা আইন যদি মৌলিক অধিকারের বিরোধী হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই অভিযোগটা আমরা করব ভারতবর্ষের আদালতের কাছে, এবং সেই অভিযোগ আমরা হাইকোর্টের কাছেও করতে পারি, সেই অভিযোগ আমরা সুপ্রিম কোর্টের কাছেও করতে পারি। এবং কোর্ট সেটা পর্যবেক্ষণ করার পর যদি কোর্ট মনে করে যে সেই আইনটা মৌলিক অধিকারের বিরোধী, তাহলে কোর্ট সেই আইনটা কি করবে, বাতিল ঘোষণা করবে। তাহলে আর্টিকেল 13 এটাই বলছে যে ভারত রাষ্ট্র মৌলিক অধিকারের বিরোধী কোনো আইন করতে পারবে না। এরকম যদি কোনো আইন থাকে, করা হয়ে থাকে, তাহলে ভারতবর্ষের আদালত কি করবে, সে আইন বাতিল করবে। আর এই যে ক্ষমতা ভারতবর্ষের আদালতকে দেওয়া হয়েছে, এই ক্ষমতাটাকে আমরা বলছি জুডিশিয়াল রিভিউ পাওয়ার। তো জুডিশিয়াল রিভিউ পাওয়ার, এই ক্ষমতার কোনো ডিরেক্ট বলতে পারো মেনশনস আমাদের কনস্টিটিউশনে নেই, কিন্তু আর্টিকেল 13 থেকে আমরা জুডিশিয়াল রিভিউয়ের কি পাচ্ছি বলো, কনসেপ্ট পাচ্ছি। তো আর্টিকেল 13-এ কিন্তু জুডিশিয়াল রিভিউ এই পাওয়ারের কিন্তু উল্লেখ নেই। ওকে, তো আর্টিকেল 13-এ যেটা বলা হচ্ছে, সেখান থেকে আমরা কি এই কনসেপ্টটা আমরা ড্র করতে পারছি, যে এই যে কনসেপ্টটা, যে একটা আইন বাতিল হচ্ছে মৌলিক অধিকারের বিরোধী হওয়ার কারণে, তাহলে আইনটা কে বাতিল করছে, আদালত। তাহলে এই যে ক্ষমতা, এটাকে আমরা বলছি জুডিশিয়াল রিভিউ পাওয়ার। ওকে, তো এখানে দেখো বলছে দিস পাওয়ার হ্যাজ বিন কনফার্ড অন দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাই কোর্ট that can declare a law unconstitutional and invalid on the ground of contraventions of any of the fundamental right। তাহলে এই যে জুডিশিয়াল রিভিউ পাওয়ার, এই জুডিশিয়াল রিভিউ পাওয়ার সুপ্রিম কোর্টকেও দেওয়া হয়েছে এবং হাইকোর্টকেও দেওয়া হয়েছে। তাহলে মৌলিক অধিকারের বিরোধী যদি কোনো আইন হয়, তাহলে সেই অভিযোগটা আমরা সুপ্রিম কোর্টেও করতে পারি, সেই অভিযোগটা আমরা হাইকোর্টেও করতে পারি।
এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেই আইনের কি করবে, বৈধতা বিচার করবে, এবং বিচার করার সময় যদি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যদি দেখে যে সেই আইনটা মৌলিক অধিকারের বিরোধী, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু সেই আইনটাকে কি করবে, বাতিল ঘোষণা করবে। ওকে, তাহলে আর্টিকেল 13 যার গুরুত্ব হচ্ছে এটাই, বা বলতে পারো আর্টিকেল 13-এ যে বিষয়টা আমরা বুঝতে পারছি সেই বিষয়টা হচ্ছে এটাই যে মৌলিক অধিকারকে কি করা হচ্ছে, একটা সাধারণ আইনের থেকে কি করা হচ্ছে বলো, অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মানে আমরা বলতেই পারি যে ফান্ডামেন্টাল রাইটস ইজ অ্যাবভ দ্য অর্ডিনারি ল। ঠিক আছে, একটা সাধারণ আইন করে আমরা মৌলিক অধিকারের কি করতে পারি না বলো, কোনো রকম কোনো ক্ষতি করতে পারি না। ঠিক আছে, তো আমরা এটাই বলবো যে ফান্ডামেন্টাল রাইটস ইজ অ্যাবভ দ্য অর্ডিনারি ল। কোনো আইন করে মৌলিক অধিকারের আমরা কি করতে পারি না, কোনো ক্ষতি করতে পারি না। ওকে, কিন্তু আর্টিকেল 13 শুধুমাত্র এইটুকুনটা বলেনি যে আমরা মৌলিক অধিকারের বিরোধী কোনো আইন করতে পারবো না। ঠিক আছে, বা মৌলিক অধিকারের বিরোধী যদি কোনো আইন হয় সেই আইনটা বাতিল হবে, আর্টিকেল 13 শুধুমাত্র এইটুকুনটা বলেনি। আর্টিকেল 13 এখানে কোন বিষয়টাকে আমরা ল হিসাবে কনসিডার করব, কোন বিষয়টাকে আমরা ল হিসাবে কনসিডার করব না, সেটাকেও কিন্তু আর্টিকেল 13 কি করেছে বলো, এক্সপ্লেন করেছে। তো সেটা এবার আমরা দেখব অ্যাকর্ডিং টু আর্টিকেল 13 কোনটাকে আমরা ল বলবো, কোনটাকে আমরা ল হিসাবে কনসিডার করব না। তো দেখো বলছে দ্য টার্ম ল ইন আর্টিকেল 13 হ্যাজ বিন গিভেন আ ওয়াইড connotations so as to include the following। তো আর্টিকেল 13-এ লয়ের যে ডেফিনেশনস দেওয়া হচ্ছে সেই ডেফিনেশনের মধ্যে দেখো কি আসছে। ফার্স্ট দেখো বলছে পার্মানেন্ট লজ এনাক্টেড বাই পার্লামেন্ট অর দ্য স্টেট লেজিসলেচার। পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার বিভিন্ন সময়ে যে আইনগুলো করছে সেগুলোকে আমরা ল হিসেবে কনসিডার করব, এবং যেগুলোকে আমরা কি বলছি, পার্মানেন্ট লজ। ওকে, তারপরে কি বলছে, টেম্পোরারি লজ। টেম্পোরারি লজ মানে কি বলছে দেখো, অর্ডিন্যান্স ইস্যুড বাই প্রেসিডেন্ট অফ দ্য স্টেট গভর্নর। আমরা প্রত্যেকেই জানি যে রাষ্ট্রপতি এবং গভর্নর, ঠিক আছে, অর্ডিন্যান্স জারি করে থাকেন। তাহলে এই যে অর্ডিন্যান্সকেও কিন্তু কনসিডার করা হচ্ছে ল হিসাবে। তাহলে পার্লামেন্ট যে আইনটা তৈরি করছে, একটা সাধারণ আইন যে পার্লামেন্ট তৈরি করছে, সেটাকেও আমরা কনসিডার করছি ল হিসাবে। স্টেট লেজিসলেচার যখন একটা সাধারণ কোনো আইন করছে, সেটাকেও আমরা কনসিডার করছি ল হিসাবে। এবং অর্ডিন্যান্স যেটা প্রেসিডেন্টই জারি করুক আর গভর্নরই জারি করুক, সেটাকেও আমরা কনসিডার করছি ল হিসাবে। ঠিক আছে, আচ্ছা, আর কি বলছে, স্ট্যাটিউটরি ইনস্ট্রুমেন্ট ইন দ্য নেচার অফ ডেলিগেটেড লেজিসলেশনস। ডেলিগেটেড লেজিসলেশনস লাইক অর্ডার, বাইল, রুল, রেগুলেশনস, নোটিফিকেশনস। তাহলে দেখো এখানে অর্ডার, বাইল, রুল, রেগুলেশনস, নোটিফিকেশনসকেও কনসিডার করা হচ্ছে ল হিসাবে। অর্ডার মানে কি, দেখা যাচ্ছে সরকারের কোনো ডিপার্টমেন্ট কোনো একটা অর্ডার করেছে। বাই ল মানে কি, বাই ল মানে দেখা যাচ্ছে, আমি এক্সাম্পল দিই, ধরো এসবিআই। ঠিক আছে, এসবিআই হচ্ছে কি, এসবিআই হচ্ছে একটা তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং হচ্ছে কি বলো, একটা ইনস্টিটিউশন। কিন্তু এসবিআই এর নিজস্ব কি রয়েছে বলো, কিছু নিয়ম কানুন আছে, বা বলতে পারো এসবিআই এর যারা কর্মচারী তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এসবিআই এর কি আছে বলো, কিছু নিজস্ব নিয়ম কানুন আছে। তো এটাকেই আমরা বলবো হচ্ছে বাই ল। আজকে আরবিআই এরও দেখবে নিজস্ব কিছু নিয়ম কানুন আছে তার যারা কর্মচারী তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে এরকম দেখবে প্রত্যেকটাই কর্পোরেশনস, ঠিক আছে, যাদের কি আছে বলো, কিছু নিজস্ব নিয়ম কানুন আছে তার যে এমপ্লয়ি তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এইগুলোকে আমরা বলবো হচ্ছে বাই ল। ঠিক আছে, আর কি বলছে, রুল, রেগুলেশন, নোটিফিকেশনস। ঠিক আছে, তাহলে দেখো এই যে রুল, রেগুলেশনস, নোটিফিকেশনস, এগুলো স্বাভাবিকভাবেই এক্সিকিউটিভ কি করে থাকে বলো, এইগুলো অ্যানাউন্সড করে থাকে। ঠিক আছে, তাহলে এগুলোকেও কিন্তু কনসিডার করা হবে ল হিসাবে। ঠিক আছে, তাহলে অর্ডার, বাই ল, রুল, রেগুলেশন, নোটিফিকেশনস, এগুলোকেও আমরা কনসিডার করবো হচ্ছে ল হিসাবে। এমনকি দেখো ল হিসাবে কনসিডার করা হবে কি বলো, কাস্টমস অর ইউজেস। কাস্টমস মানে কি বলো, কোনো প্রথা, চিরাচরিত কোনো প্রথা। তা দেখা যাচ্ছে একটা সম্প্রদায়, ঠিক আছে, ভারতবর্ষের একটা কোনো সম্প্রদায় দেখা যাচ্ছে এমন একটা প্রথা দেখা যাচ্ছে সে ফলো করছে, সেই প্রথাটা কি বলো, মৌলিক অধিকারের বিরোধী। তাহলে অবশ্যই সেই প্রথাটাকেও আমরা কি করতে পারবো, বাতিল করতে পারবো। তাহলে একটা সম্প্রদায় এমন কোনো প্রথা সে কি করতে পারবে না, অনুসরণ করতে পারবে না,
যেটা কি বলো মৌলিক অধিকারের বিরোধী। তা দেখো এখানে ল এর যে ডেফিনেশনস আর্টিকেল 13 এ দেওয়া হচ্ছে, সেখানে কাস্টম বা ইউজেসকেও কি করা হচ্ছে, কনসিডার করা হচ্ছে। তার মানে কি একটা দেখা যাচ্ছে ভারতবর্ষে একটা সম্প্রদায়ের যে নিজস্ব প্রথা নিয়ম কানুন, সেটাকেও কিন্তু কনসিডার করা হবে হচ্ছে ল হিসাবে। তাহলে এই যে বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলোকে কনসিডার করা হচ্ছে কি বলো ল হিসাবে। তাহলে সোজা কথায় আজকে এমন একটা অর্ডিন্যান্স আনা হলো, দেখা যাচ্ছে সেই অর্ডিন্যান্সটা কি বলো মৌলিক অধিকারের বিরোধী। তাহলে অবশ্যই আমরা সেই অর্ডিন্যান্সটা নিয়ে কি করতে পারবো, আদালতের কাছে চ্যালেঞ্জ করতে পারবো। দেখা যাচ্ছে গভর্নমেন্টের কোনো একটা ডিপার্টমেন্ট কোনো একটা অর্ডার করলো, কোনো একটা নোটিফিকেশনস দিল, ঠিক আছে, যে নোটিফিকেশন বা অর্ডারটা দেখা যাচ্ছে মৌলিক অধিকারের বিরোধী, তো আমরা সেটা নিয়েও কি করতে পারবো, আদালতে আমরা মুভ করতে পারবো যে যে ডিপার্টমেন্ট যে অর্ডারটা করেছে বা নোটিফিকেশনসটা যেটা দিয়েছে সেটা মৌলিক অধিকারের বিরোধী। এমনকি আমরা দেখা যাচ্ছে ভারতবর্ষের কোনো একটা সম্প্রদায় এমন একটা প্রথা কি করছে বলো অনুসরণ করছে যেটা মৌলিক অধিকারের বিরোধী, আমরা সেটা নিয়েও কি করতে পারবো, আদালতের কাছে যেতে পারবো। তাহলে সোজা কথাই দেখবে এই যে ধরো আমরা যদি এখানেই এক্সাম্পল দিই যে এই যে সাবরিমালা টেম্পল, যেখানে আমরা কি জানি যে 10 থেকে 50 বছরের যারা মহিলারা তারা সেখানে কি করতে পারে না বলো, প্রবেশ করতে পারে না। তাহলে সেটা কি, সেটা হচ্ছে বলতে পারো একটা প্রথা হয়ে আছে, যে চলে আসছে। তাহলে এই যে প্রথাটা, এটাকে আমরা চ্যালেঞ্জ করেছি সুপ্রিম কোর্টে কি বলো মৌলিক অধিকারের বিরোধী হিসেবে, রাইট টু ইকুয়ালিটির এগেনস্টে গিয়ে। ঠিক আছে, তাহলে সোজা কথায় আর্টিকেল 13 ল এর যে ডেফিনেশনস দেওয়া হচ্ছে, সেই ডেফিনেশনের মধ্যে কি আসছে, অর্ডিনেন্স, বাই ল, রুল, রেগুলেশনস, নোটিফিকেশন, কাস্টম, ইউজেস। তাহলে এই যে বিষয়গুলো যদি মৌলিক অধিকারের বিরোধী হয়, তাহলে এই বিষয়গুলো কি হবে, বাতিল হবে। এই বিষয়গুলো বাতিল হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো যদি মৌলিক অধিকারের বিরোধী হয়, তাহলে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমরা ভারতবর্ষের আদালতের কাছে মুভ করব এবং আদালত প্রয়োজনে কি করবে, এই বিষয়গুলো বাতিল করবে যদি সেই বিষয়টা মৌলিক অধিকারের বিরোধী হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার আমি যে জায়গাটা আলোচনা করব সেই জায়গাটা হচ্ছে এটাই যে আর্টিকেল 13 ডিক্লিয়ার্স দ্যাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ নট আ ল। ঠিক আছে, তাহলে এইখানে দেখো ল এর যে ডেফিনেশনস যে দেওয়া হয়েছে, মানে কোনগুলো ল এর মধ্যে ইনক্লুড হবে বা ইনক্লুড হবে না, এখানে দেখো অ্যামেন্ডমেন্ট কিন্তু বলা হয়নি যে অ্যামেন্ডমেন্ট ল, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু বলা হয়নি যে এই ল এর ডেফিনেশনে আসবে। তো অ্যামেন্ডমেন্ট ইজ নট আ ল, আর্টিকেল 13 বলছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ নট আ ল। আর এই যে প্রভিশনসটা কনস্টিটিউশনে ইনক্লুডেড হয়েছে 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 এই প্রভিশনসটা আর্টিকেল 13 ইনক্লুড হয়েছে যে অ্যামেন্ডমেন্ট ইজ নট আ ল। এবার বলতে পারো অ্যামেন্ডমেন্ট কেন ল নয়, তার কারণটা হচ্ছে এটাই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে ল কনস্টিটিউশনাল ল বা অর্ডার। ঠিক আছে, তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে কি, কনস্টিটিউশনাল ল বা অর্ডার। তাই স্বাভাবিকভাবে সংবিধান, ঠিক আছে, সাংবিধানিক আইন এবং সাধারণ একটা আইন যেটা কখনোই কিন্তু সমতুল্য নয়, সবসময় কিন্তু সাংবিধানিক আইন কি বলে একটা সাধারণ আইনের ঊর্ধ্বে। তাই যদি আমরা বলে দিই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং ল হচ্ছে সেম, তার মানে কিন্তু আমরা সোজা কথায় আমরা কনস্টিটিউশনের যে সুপ্রিমেসি, সেই সুপ্রিমেসিটাকে আমরা কি করছি বলো, ইগনোর করছি। কারণ সাংবিধানিক আইন হচ্ছে সাধারণ আইনের ঊর্ধ্বে। তাই আর্টিকেল 13 যে ল এর কথা বলা হচ্ছে, সেই লটা কিন্তু হচ্ছে কি বলো, সাধারণ আইনের কথা বলা হচ্ছে। সেখানে আমরা কখনোই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে, কনস্টিটিউশনাল ল বা অর্ডারকে আমরা সেখানে ইনক্লুড করতে পারি না। যদি আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে যদি আর্টিকেল 13 যে ল এর কথা বলা হয়েছে সেই লয়ে যদি আমরা ইনক্লুড করি, তাহলে সোজা কথায় আমরা আর এই দাবিটা করতে পারবো না যে সোজা কথায় যে কনস্টিটিউশনাল ল ইজ অ্যাবভ দ্য অর্ডিনারি ল। কারণ আমরা বলেই দিচ্ছি যে ল অ্যান্ড অ্যামেন্ডমেন্ট হচ্ছে কি বলো, সেম। ঠিক আছে, তাহলে কেন আমরা আর্টিকেল 13 বলছি না যে অ্যামেন্ডমেন্ট ইজ আ ল, কারণ অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে কনস্টিটিউশনাল ল বা অর্ডার, আর কনস্টিটিউশনাল ল বা অর্ডার সেটা সবসময় কিন্তু একটা সাধারণ আইনের কি বলো ঊর্ধ্বে। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে বলছে যে
the Supreme Court held in the Kesavananda Bharti case that constitutional amendment can be challenged on the ground that it violates the fundamental right that forms a part of the basic structure of the constitution and hence can be declared as void. ওকে, তাহলে দেখো এই যে আর্টিকেল 13 যেখানে ল নিয়ে আলোচনা হয়েছে যে কোনটা ল এর মধ্যে ইনক্লুড হবে বা কোনটা ইনক্লুড হবে না, সেখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টকে কি করা হচ্ছে না, কনসিডার করা হচ্ছে না। ঠিক আছে, তার মানে সোজা কথায় পার্লামেন্ট কি করতে পারবে, ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবে। ঠিক আছে, পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবে। তো পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবে এর অর্থ এটা নয় যে পার্লামেন্টের এই যে অ্যামেন্ডমেন্ট পাওয়ার ফান্ডামেন্টাল রাইটসের সেটা কি বলো অ্যাবসলিউট বা আনলিমিটেড। পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবে, কিন্তু পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসের যে বেসিক স্ট্রাকচার বা বলতে পারো কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারকে কি করতে পারবে না, ভায়োলেট করতে পারবে না। বেসিক স্ট্রাকচার মানে কি, আমাদের কনস্টিটিউশনের বলতে পারো কোর প্রিন্সিপাল, যেটা আমরা যদি চেঞ্জ করি তাহলে আমাদের যে পলিটিক্যাল যে স্ট্রাকচার, যে পলিটিক্যাল যে আইডেন্টিটি, সেটাই কি হয়ে যায় বলো, ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে বলছে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবে, পার্লামেন্ট যে ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবে না এমনটা নয়। তো পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবে, কিন্তু হ্যাঁ পার্লামেন্ট কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার কি করতে পারবে না, ভায়োলেট করতে পারবে না। তাহলে পার্লামেন্ট কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট না করে পার্লামেন্ট কি করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে। তাহলে এই যে বলা হচ্ছে অ্যামেন্ডমেন্ট ইজ নট আ ল, তার মানে এটা নয় যে ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করার ক্ষেত্রে পার্লামেন্টের হাতে অ্যাবসলিউট পাওয়ার চলে গেল, তা নয়। কেশবানন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্ট স্পষ্ট করছে যে পার্লামেন্টের এই যে অ্যামেন্ডমেন্ট পাওয়ার, এই অ্যামেন্ডমেন্ট পাওয়ারটা অ্যাবসলিউট নয়। পার্লামেন্ট কোনোভাবেই সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচার কি করতে পারবে না, ভায়োলেট করতে পারবে না। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? তো এই ছিল আর্টিকেল 13 নিয়ে তোমাদের সাথে আলোচনা। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। ঠিক একই রকমভাবে তোমাদের সাথে আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটসের প্রত্যেকটা রাইটস, প্রত্যেকটা পার্ট ওয়ান বাই ওয়ান, যাতে তোমরা খুব সহজে এই ফান্ডামেন্টাল রাইটস, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো। আর একই সাথে এটাই বলবো যে এই যে কোর্সগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম ক্লাসের শুরুতে, ট্রায়াম্প, WBCS প্রিলিমস 2021, এনসিআরটির ওপর কোর্স, WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। তো এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, এবং আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে তোমরা জয়েন করো, এবং জয়েন করে তোমাদের যে এক্সামস প্রিপারেশনস, সেই এক্সাম প্রিপারেশনসকে তোমরা কমপ্লিট করো। ঠিক আছে, এর পাশাপাশি বলবো যে শুধুমাত্র ক্লাস করা নয়, শুধুমাত্র এই কোর্সগুলো বা ক্লাস করা নয়, এর পাশাপাশি বলবো যে আনএকাডেমির এমন কিছু ফিচার্স, যে ফিচার্স তোমাকে হেল্প করবে এটা বুঝতে তোমার গ্রোথ। তো এই ফিচার্সগুলো কি, এই ফিচার্সগুলোর মধ্যে দেখো রয়েছে কুইজ, টেস্ট সিরিজ, কুইজ টেস্ট সিরিজের মতো যে ফিচার্সগুলো, যেগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে তোমার গ্রোথ। এবং যে কোনো বিষয়ে যদি তোমার কোনো ডাউট হয় সাবজেক্ট রিলেটেড, তুমি সেই ডাউট এডুকেটরের সাথে কি করতে পারবে, লাইভ ক্লাসে আলোচনা করতে পারবে। ঠিক আছে, তো আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো এবং আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করো, এবং তোমাদের যে প্রিপারেশনস, সেই প্রিপারেশনসকে তোমরা কমপ্লিট করো। ওকে, আচ্ছা, আনএকাডেমির আরও ফিচার্সে যদি বলি, স্ট্রাকচারেড কোর্স, ব্যাচ কোর্স, এই যে কোর্সগুলো দেখছো, যে কোর্সগুলোতে কিন্তু কমপ্লিট কি করা হবে বলো, সিলেবাস আলোচনা হবে। ঠিক আছে, কমপ্লিট একদম ধরে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা টপিক এখানে আলোচনা হবে। এছাড়াও যদি বলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ রয়েছে, যেটা তোমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে কি করবে, তোমাকে হেল্প করবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা এক্সামের ওপর এখানে কি রয়েছে, কোর্স, WBCS, WB টেট, ক্লার্কশিপ, PSC মিসলেনিয়াস, SI, WBB, প্রত্যেকটা এক্সামের ওপর কি রয়েছে, এখানে কোর্স রয়েছে। যেরকম দেখতেই পাচ্ছ WBCS এর ওপর কোর্স, ঠিক আছে, প্রিলিমস এবং NCERTর ওপর বেস করে। ঠিক আছে, তো এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানে আসতে হবে। তো সাবস্ক্রিপশন প্ল্যান দেখতে পাচ্ছ 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার।
ওকে, এবং সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে এই কোডটা রাহুল101। রাহুল101, দিস ইজ দ্য রেফারেল কোড। এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ওকে, ডেবিট কার্ড এইচডিএফসি ব্যাঙ্ক হতে হবে, আর ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক এলিজেবল। ঠিক আছে, তো জয়েন করো আনএকাডেমি এবং এই কোর্সগুলোতে এনরোল করো, এবং তোমাদের যে আগামী দিনের পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে তোমরা পূর্ণতা দাও। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।